অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চ্যানেল আইতে ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। দর্শক, পবিত্র মাহে রমজান আজ থেকে শুরু হয়েছে এবং রমজান মানেই আসলে নানান রকমের ইফতার। ইফতারের কথা বলতেই খাবারের কথা যখন বলি, রান্নাকে আমরা একটি শিল্প আগে কিন্তু মনে করতাম না। রান্না ছিল আসলে আমাদের পেট ভরানোর মাধ্যম বা তৃপ্তি পাওয়ার মাধ্যম, কিন্তু সেই রান্নাকে একজন মানুষ শিল্পের পর্যায়ে নিয়ে এসেছেন। শুধুমাত্র রান্নাটা মুখরোচক করা বা সুন্দরভাবে পরিবেশন করাই নয়, সেই রান্নার সাথে কতটুকু পুষ্টিমান সমৃদ্ধ থাকবে এবং সারাদিন রোজা রাখার পর আসলে ইফতারে কোন খাবারটি পেলে আমরা সঠিক পুষ্টি পাবো সেই সম্পর্কে চিন্তা করে গবেষণা করে সেই খাবারটি আমাদের সামনে প্রস্তুত করা এবং 3 দশক ধরে আসলে রান্নার অনুষ্ঠান করে আসছেন আমাদের প্রিয় একজন মানুষ। যখন জনপ্রিয় শব্দটি মানে কি আমরা জানতাম না, তখন থেকে তিনি আসলে জনপ্রিয়। আমাদের সাথে আজ তিনি আছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। আমি এক্সাইটেড দেখি আপনি কি বানাতে পারেন আমার চ্যালেঞ্জে। দেখতে চাই কেক আপা আমাদের জন্য এবার ট্র্যাডিশনাল ইফতার কিভাবে ট্রেন্ডি ওয়েতে বানায়। ওকে, নিয়ে নিলাম আপনাদের চ্যালেঞ্জ। এবারকার ভীম মনোহর ইফতার হবে টেন্ডি, কারণ এই বছর আমি দেখাবো কিভাবে ট্রেডিশনালকে করতে হয় টেন্ডি। নতুন রেসিপি, নতুন ফিউশন, নতুন কিছু নিয়ে আমি কেকা ফেরদৌসী থাকছি পুরো রমজান জুড়ে ভীম মনোহর ইফতার অনুষ্ঠানে। দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায় এবং ভীম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছো তুমি? খুব ভালো আছি এবং আপনার সাথে যখন থেকে শুনেছি যে আজ আড্ডা দেওয়া হবে, তাও রোজার প্রথম দিনে, তখন তো মনটা আরো বেশি ভালো হয়ে গিয়েছে। আমরা ভীম মনোহর ইফতার নিয়ে প্রথমে কথা বলতে চাই। রান্না নিয়ে তো আরো অনেক অনেক গল্প করব, যেহেতু চ্যানেল আইতেই আজ বিকেল 5:30টায় প্রত্যেকটি রোজা জুড়ে আমরা সেই ইফতার আইটেম দেখতে পাবো এবং বাঙালি মহিলাদের তো বা আমরা যারা রান্না করি, পুরুষেরাও রান্না করেন, সেই ইফতারটি আপনাকে আমরা টেলিভিশনে দেখছি এবং সেটি দেখে দেখে রান্না করা, এটি কিন্তু খুব আনন্দের। আপনার কাছে আসলে কেমন লাগে এবং এই অনুষ্ঠানটি নিয়ে আপনি কি বলতে চান? আসলে আমাদের এই অনুষ্ঠানে এবার 27 বছরে পা দিচ্ছে। 27 বছর তো অনেক দিন, অনেকগুলো সময়। সবাই আসলে আমাদের অনুষ্ঠানটা পছন্দ করে, বলে না ভালো খারাপ অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু সবাই পছন্দ করে দেখে বলেই কিন্তু এতদিন ধরে আমরা এই অনুষ্ঠানটা প্রচার করতে পারছি। কারণ দর্শকরা না দেখলে কোন অনুষ্ঠান জনপ্রিয় হয় না। টাকা দিয়ে দেখতে হয় না অনুষ্ঠান, কিন্তু জানা যায় যে কোন অনুষ্ঠান মানে দর্শকদের ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। তা আমাদের এই মনোহর ইফতার অনুষ্ঠানটা আসলে ইফতারের আগে চাই বাংলাদেশি টাইমে, তাই না, বিদেশের কথা বলছি না। যার জন্য সবাই মনে কি তখন ইফতারি নিয়ে টেবিলে বসে ফ্যামিলির সবাই বসে এটা দেখে, তারপরে যখন আজান হয় তখন ইফতারিটা শুরু করে। যার জন্য আমার মনে হয় যে এই টাইমিংটা নিয়ে অনেক কিছু বলে, কেন আপনার ইফতারির আগে দেখান পরে দেখান, কিন্তু দেখা যায় যে এই টাইমটাই সবচেয়ে বেশি দর্শক দেখে ইফতারির প্রোগ্রামটা। এবং আমরা যেটা চাই যে আমরা প্রতি বছরই 30টা এপিসোডেই নতুন খাবার দেখাই নানাভাবে, যে আমরা চাই যে আগামীকাল যেন পেঁয়াজু ছোলা বেগুনের সাথে সবার টেবিলে যেন একটা নতুন খাবার থাকে। আমাদের আসলে মেন চেষ্টাটা এইটাই। এই 27 বছর ধরে এই কাজটাই আমরা মেনলি করে আসছি। এবং আপনি যেটি বলছিলেন আসলে টাইমিংটা নিয়ে, আমি বলছিলাম কিন্তু যে যখন রান্না করছে কেউ, টিভিটা হয়তো অন করে রাখলেও সেই সাউন্ডটা কানে আসছে এবং সেই সাথে কিন্তু একই সাথে করতে পারছে, এটি কিন্তু চমৎকার একটি ব্যাপার। আপনি বলছিলেন যে এবারের ইফতার মনোহর ইফতার হবে ট্রেন্ডি এবং ফিউশন, এটি কেন বেছে নেওয়া? আসলে আমরা হচ্ছে কি প্রতি বছরই আমরা কিছু মানে চেষ্টা করি যে নতুনত্ব দেওয়ার। তো এইবার আমরা মানে
টেন্ডি ফিউশন ফুড এর জন্য করেছি যে এখনকার প্রজন্মের যারা বাচ্চা ওরা অনেকে মানে আমাদের যেগুলো ট্রেডিশনাল খাবার ওগুলো খেতে খুব একটা পছন্দ করে না। আমরা সেই ট্রেডিশনাল খাবারগুলোকে একটু ফিউশন টাইপের করে এবার 30টা পর্বে দেখানোর চেষ্টা করছি। এই যে একটি শিল্পর সাথে ক্রমান্বয়ে সেটার উন্নতি করা, ইমপ্রুভমেন্ট আনা, আধুনিকতার ছোঁয়াটা লাগানো, এটা নিয়ে আপনার কতটুকু চিন্তা করতে হয়? আসলে এই যে মনোহর ইফতার যখন করি প্রতি বছর 30টা এপিসোড, তো অনেকগুলো এপিসোড, তাই না? এপিসোড যখন করতে হয় এটা নিয়ে আসলে আমার যে টিমের যে ছেলে মেয়েরা আছে ওদের নিয়ে মানে বলতে গেলে আমরা কিন্তু মাস 3 আগে থেকে কাজ শুরু করে দেই। এবং আমাদের এখন যে স্পন্সর ভীম, হ্যাঁ, ভীমের ছেলেরা মেয়েরাও যারা ওদের কোম্পানিতে আছে ওরাও কিন্তু খুব সহযোগিতা করে। বলতে গেলে মাস 3 আগের থেকে শুরু করে দেয় যে এবার কী রান্না হবে বা কী করব। আমরা মিটিং করি সবাই মিলে, তারপর ঠিক করি যে এবার কী করলে আর কি অনুষ্ঠানটা এমনিই জনপ্রিয় যে আরও মানে মানুষের কাছাকাছি যাতে আমরা বুঝতে পারি। যার জন্য হয় কি আমার একার জন্যে না, সবার সহযোগিতার জন্যই কিন্তু আমি চিন্তা ভাবনা করি যে কী ধরনের রান্না করব, কাদের নিয়ে আসবো এবার, তারপরে বিশেষ দিন যদি চলে আসে আবার ইফতারির মধ্যে, সেই বিশেষ দিনে আবার কি দেখাবো ইফতারি, সেগুলো আমাদের চিন্তা করতে হয়। তো এগুলো সব আমরা মিটিং করে সবাই বসে আলোচনা করে ঠিক করে নিই। একদম টিম ওয়ার্ক, আসলে অনেক এফোর্টের ফলাফল যেটা আমরা পর্দায় দেখতে হ্যাঁ, পাই। যেমন আজকে রোজা তো শুরু, আজকে তো বৃহস্পতিবার, শনিবারে তো 21শে ফেব্রুয়ারি, তাই না? তখন আমাদের চিন্তা করতে হলো যে এই যে এবার যে ফিউশন খাবার দেখাচ্ছে তাহলে 21শে ফেব্রুয়ারিতে আবার কী করব। হ্যাঁ, তখন আমরা যেমন আমরা যখন মিটিং করলাম বসে, তখন সবাই ঠিক করলাম যে তাহলে এখন সালাম, বরকত ওরা তো সব গ্রামের মানুষ ছিল, ঢাকা শহরের না বাইরের, ঢাকার বাইরের। তো তখনকার দিনে যেমন চাপটি একটা খাবার জানো, হ্যাঁ, হাঁসের মাংসের সাথে খায়। খাসি মাংস খায়, এমনিও বানিয়ে খায়, কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে এমনিও খাওয়া যায় চাপড়িটা। তো চাপড়িটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। সেই চাপড়িটাকে আমরা যেমন 21শে ফেব্রুয়ারিতে ফিউশন করে নিয়ে এসেছি দর্শকদের দেখানোর জন্য। কী করে এনেছি সেটা আর আজকে বলছি না, ওনারা 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামে দেখতে পারবে। আচ্ছা, কেকা ফেরদৌসী কেন এত জনপ্রিয়? আমরা কেন এখনো কোনো কুকিং শোয়ের কথা কেকা ফেরদৌসীকে ছাড়া ভাবতে পারি না? আসলে আমার নিজের জনপ্রিয়তার কথা আমি কি বলবো, এটা তুমি ভালো বলতে পারবে, আপনার কাছে কি আর মনে হয়? সবাই বলতে পারবে। আসলে হচ্ছে কি আমার যেটা মনে হয় যে যেই কাজ করি আমরা, কাজটা আসলে অনেক দিন ধরে যদি কন্টিনিউ করতে পারি এবং ভালোভাবে কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো জনপ্রিয়তা পাওয়া যায়। আসলে আমি তো মানে সারা জীবনই সে একদম কম বয়স থেকে রান্নার কাজ করছি, রান্নার কাজ নিয়ে আছি এবং মনে করি যে যতদিন বেঁচে থাকবো, সুস্থ থাকবো, এই কাজটাই করে যাব। তা আমার মনে হয় যেই কাজ করে সেটা যে কোনো কাজই হতে পারে, সেই কাজটা যেন মানুষ যেন কন্টিনিউ করে যায়, তাহলে মনে হয় তার কাজের সফলতা পাওয়া যায়। তা আমার মনে হয় এর জন্য হয়তো সফলতা পেয়েছি, রান্না করেও সবার ভালোবাসা পেয়েছি। এবং আপনি কি একটা ব্যাপার জানেন, যখন আমরা রান্না শব্দটা উচ্চারণ করি বা টেলিভিশনে রান্না দেখি, সবার আগে আমাদের চোখে আপনার চেহারাটি ভেসে ওঠে? না, আসলে এখন রান্নার যেমন আমাদের এখানে সত্যি কথা সিদ্দিক আপা ছিলেন, উনি তো অনেক দিন আগে এই পৃথিবী থেকে চলে গেছেন। উনি আমার আম্মার চেয়েও বয়সে বড় ছিলেন, কিন্তু ওনাকে আমি আপা ডাকতাম, প্লাস ওনার সাথে আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার যেটা মনে হয় যে সিদ্দিক আপাকে আমাদের মানে বাংলাদেশের মানুষের যেরকম স্বীকৃতি দেওয়া উচিত ছিল আমরা তা দেইনি। কারণ আমরা সবসময় মনে হয় সম্মানী মানুষকে ওইভাবে সম্মান করতে পারি না। তা আমার মনে হয় এখন উনি পৃথিবীতে নাই, এখন ওনাকে উনি আর এই জগতেই নাই, এখন ওনাকে স্বীকৃতি দিয়ে কী হবে। তো এইটাও আমার মনে হয় কি একটা মানে আমার নিজের জন্য বলছি না, আমি অনেক পুরস্কার পেয়েছি, মানুষের এত ভালোবাসা পাই, ওটা আমার জন্য অনেক। তবে আমার সবসময় মনে হয় যে আপা যেরকম ছিলেন সে যেই কাজের মধ্যে ছিলেন তাকে আমরা ওইভাবে স্বীকৃতি দিতে পারিনি। আমাদের আস্তে আস্তে আসলে এই প্র্যাকটিসগুলো বাড়ানো উচিত মানুষকে তার কাজের জন্য। সেটাই। এখন আসলে আপনার কাছে আগের দিনে তাকালে কি মনে হয়, সেই প্রথম থেকে যখন আপনি শুরু করেছিলেন রান্নাটি, তখন কি আপনার এমন কোনো ভাবনা ছিল যে এমন পুরো বাংলাদেশ আমাকে এক নামে চিনবে? আসলে যখন রান্না শুরু করেছিলাম আর এখনও কেউ জিজ্ঞেস করলে আমি যেমন বিদেশে রান্না করি, আমি 50টার উপরে বিদেশে রান্না করেছি। তো 50টা দেশ তো অনেক রান্না করার জন্য একজন মানুষের এক জীবনে, তাই না? কিন্তু আমার সবসময় আসলে বাংলাদেশি খাবারই ভালো লাগে রান্না করতে। আমি সবসময় চেয়েছি, মানে শুরু থেকে আমার এই চেষ্টাটা আছে যেন মানুষের কাছে বাংলাদেশি খাবারগুলো পৌঁছে দিতে পারি। তা আমি এখন একটা বই লিখেছি, বইটা হলো গিয়ে মানে
40টা রান্না আছে, 40টাই বাংলাদেশি খাবার। তো ওই বইটা মানে ট্রান্সলেশনও করেছি ইংরেজিতে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই হবে বইটা। তা আমার খুব ইচ্ছা যে এই বইটা প্রিন্ট করার পরে বাংলাদেশের সব স্কুলে ঘুরে ঘুরে সব জায়গায় যেয়ে আমি নিজে হাতে মানে স্কুলে স্কুলে বইটা পৌঁছে দেব, যাতে বাচ্চারা বাংলাদেশি খাবার খেতে পছন্দ করে। ওরা রান্না শিখবে বা বাবা মাকে বইটা দেবে, বলবে যে মাকে যে বাংলাদেশের রান্নাগুলো করে খাওয়াও। তা আমার এখন এই প্রচেষ্টা, তাই ইচ্ছা আছে। কিন্তু হয় কি, যে কোনো কাজ করতে গেলে একা করা যায় না। আমি যেমন অলরেডি লিখেছি, ট্রান্সলেশন করা সব কিছু হয়ে গেছে, এখন ছবি তোলাগুলো বাকি আছে। 40টা খাবার রান্না করে ওগুলো ভালো করে ফটোগ্রাফি করে তারপরে বইটা বের করার ইচ্ছা আছে। তো ইচ্ছা তো অনেক কিছু করে, সব ইচ্ছা সবসময় পূরণ হয় না, তাই না? তাও এখন দেখি অসাধারণ একটি এই চিন্তা। ইচ্ছাটা পূরণ হয় কিনা। আমরা নিশ্চয়ই সেটি চাই, সেই ইচ্ছাটি পূরণ হোক। এবং আপনি যেটি বলছিলেন, এখন তো ছোট শিশু, ছেলে বা মেয়ে হোক, সবারই রান্না, আসলে খাবার আমাদের জীবনে এত প্রয়োজনীয়, খাবার ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। সেই জায়গা থেকে আমাদের সবার উচিত ছোট থেকে আসলে রান্নাটা প্র্যাকটিস করা এবং পুষ্টিমান সমৃদ্ধ রান্না শেখা। হ্যাঁ, সেটাই। মানে সবসময় আমি যা খাবার রান্না করি, আমার সবসময় একটা লক্ষ্য থাকে যে খাবারটা যেন পুষ্টির দিক দিয়ে ভালো হয়, আর সেই সাথে হলো কম খরচে যেন সুস্বাদু খাবার, এবং খাবারটা যেন দেখতে ভালো হয়। এই জিনিসটা সবসময় আমি খেয়াল রাখি। এবং কেকা ফেরদৌসীকে আমরা সবসময় নতুন নতুন রান্না নিয়ে আসতে দেখি টেলিভিশনের পর্দায়। এটি কি আপনি আগে বাসায় একবার দুইবার রান্না করে খেয়ে তারপরে কি আসলে হয় কি, অনেকে আর কি বিশ্বাস করে না, কিন্তু এটা সত্যি কথা যে আমি যে নতুন নতুন রান্না করি, আমি খুব একটা মানে ওইটা আবার প্র্যাকটিস করি না, একবারই রান্না করি সাধারণত। তাও খুব মজা হয়। এবং কোনোদিন কোনো কিছু মানে নষ্ট হয়নি, এবং সবাই তো মানে স্টুডিওতে করলে স্টুডিওতে যারা থাকে তারা খায়, বা বাইরে করলে বাইরে যেখানে শুটিং করি সেখানকার মানুষ খায়। কখনোই কোনো খাবার কেউ বলে না যে এটি তো আমি খারাপ বলতে পারি যে হয়েছে। কেকা ফেরদৌসীর রান্না খুবই সুস্বাদু, খুবই মজা, কিন্তু দর্শকরা কিন্তু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি যে এটার সাথে এটা মিলিয়েছে, এখন রান্নাটা কি হবে, হয়তো মজা হয়েছে কিনা, সেই সম্পর্কে আপনি কি বলতে চান? হ্যাঁ, আসলে হয় কি, কয়দিন আগে আমি একটা মানে স্যুপ দিয়ে একটা নিরামিষ রান্না করেছিলাম। তা নিরামিষে বেগুন দিয়েছিলাম, তো অনেক দর্শক মানে ওইটা মানে মিলিয়ন ভিউয়ার্স দেখেছে ওই রান্নাটা ফেসবুকে। তো ওরা অনেকেই লিখেছে যে আপনি কেন বেগুন দিলেন? তো নিরামিষে তো বেগুন দিতে হয়। এখন যে জানে না সে যদি লেখে, তাহলে তো আমার বলার কিছু নাই, তাই না? দর্শকরা আসলে অনেক কিছুই বলে, হয়তো ফান করে বলে, বা আমাকে ভালোবাসা বলে হয়তো এত কথা লেখে যে এটা কেন এরকম করলেন, ওটা কেন ওরকম করলেন। তো ওগুলা কথা আর কি আমি কিছু মনে করি না। আর মনে করি যে দর্শকরা, আমি তো কাউকে বলি না যে আমার রান্না তোমরা দেখো, ওরা নিজেরাই ভালোবেসে দেখে, নিজেরাই ভালোবেসে ভালো কথা বলে, খারাপ কথা বলে। এবং এতদিন ধরে আসলে প্রাসঙ্গিক থাকাটাও তো একটা বড় ব্যাপার। আমরা এখনো রোজাটা আসলে সবাই কিন্তু খুঁজতে থাকে কেকা ফেরদৌসী কোথায়, কুকিং শো কোথায়। হ্যাঁ, আমাদের আসলে মনোর ইফতারটা মানে 27 বছর ধরে চলছে, পুরা রোজার মানে এখন তো অনেকগুলা আমাদের চ্যানেল, তাই না? সব চ্যানেলেই ইফতারির অনুষ্ঠান হয়, কিন্তু দেখা যায় শেষে যে আমাদের অনুষ্ঠানটাই কিন্তু সবচেয়ে বেশি দর্শকরা দেখছে। পারিয়ারে এটা হয়। একদমই তাই। এখন কিন্তু আমরা আপনাকে সোশ্যাল মিডিয়াতে অনেক সরব থাকতে দেখি, বিভিন্ন রান্না নিয়ে, বিভিন্ন পোস্ট নিয়ে। এটা কিভাবে আসলে ম্যানেজ করেন? আসলে এখন হয় কি, মানে সোশ্যাল মিডিয়াতে সবাই যাচ্ছে, আমি তো অন্য কিছু নিয়ে যাচ্ছি না। আমার সোশ্যাল মিডিয়া তো সেই আমি রান্না নিয়েই যাচ্ছি। এবং আমার নাতনি আছে 6 বছর বয়স, ও মাঝে মাঝে আমার সাথে এখন রান্না করছে। বাহ। হ্যাঁ, মানে আনন্দ করেই রান্না করে। সে বলে সে বড় হয়ে আর্টিস্ট হবে, কিন্তু তার রান্না ভালো লাগে, সে আমার সাথে রান্না করে। কেকা ফেরদৌসীকে যদি জিজ্ঞেস করতে চাই, কেকা ফেরদৌসী কি শিল্পী নাকি রাঁধুনি, সে কি বলবে? হ্যাঁ। শিল্পী নাকি রাঁধুনি, আপনি কি বলবেন? আপনাকে আমাকে আসলে রান্না একটা যেহেতু শিল্প, তাই না, আমরা তো রান্নাকে শিল্পর পর্যায়ে নিয়ে গেছি, যার জন্য আমি এখন আর কি রাঁধুনি। তো এখন বাবুর্চির বাংলা কি রাঁধুনি, বাবুর্চিও তো মানে বাবুর্চিও রান্না করে, তাই না? তা আমি মনে করি যে আমি হলাম গিয়ে রন্ধন বিশেষজ্ঞ, কারণ রান্না নিয়ে ঘাটাঘাটি করি, রান্না নিয়ে অনেক মানে পড়াশোনা করি, তারপরে ভালো রান্না দেওয়ার চেষ্টা করি। যেটা বললাম যে এই মনোর ইফতার মানে শুরু করার রেকর্ডিংয়ের 3 মাস আগের থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়। তার মানে কি ওইটা অনেক কিছু করতে হয়। মানে আমরা হয়তো, আমি নিজে হয়তো 50টা রেসিপি রেডি করি, তার মধ্যে বেছে হয়তো 30টা রান্না করি। তারপর অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায় সেটা। এবারও যেমন একদিন পায়েস রান্না করতে গেলাম একটা কাচের হাঁড়িতে, এমনভাবে ফাটলো, মানে হাঁড়িটা একদম ফেটে একদম উপর পর্যন্ত চলে গেল। মানে সেদিন আর কি অনেক ভাগ্য ভালো যে আমার চোখে মুখে এসে লাগেনি।
আর হয় কি সাথে সাথে তো স্টুডিওতে আবার অত জিনিসপত্র থাকে না, সেদিন তাহলে সেই রান্নাটা বাতিল হয়ে গেল যে থাক পরের দিন আবার রান্না করব। তখন একদম উপস্থিতভাবে বসে অন্য পরিকল্পনা করতে হ্যাঁ, হয়। অন্য পরিকল্পনা করতে হয়। এবং আপনি এত বছর ধরে রান্না করেন, এতগুলো বই লিখেছেন, তরুণ প্রজন্ম যারা আসলে এখন আমরা অনেককেই দেখতে পাই যে রান্না বিমুখ, বা অনেকে বলতে পছন্দ করেন যে আমি রান্না করতে জানি না বা রান্না করতে পছন্দ করি না, আপনি আসলে আমাদের এই প্রজন্মের উদ্দেশ্যে কি বলতে চান? এই প্রজন্মের আমি তো দেখি ছেলে মেয়েরা সবাই তো রান্না পছন্দ করে। আমরা যেমন এবার ফিউশন খাবার দেখাচ্ছি, আমার মনে হয় এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আমাদের 30টা পর্বই খুব পছন্দ করবে, কারণ একদম অন্যরকম রান্না। হ্যাঁ, আমাদের আজকে যে রান্নাটা যাবে সেটা একটা ফিউশন, খুবই মজার একটা রান্না। এবং আগামীকাল যেহেতু ফ্রাইডেতে যে রান্নাটা যাবে আমার মনে হয় মানে এই রান্নাটা সবাই খুব পছন্দ করবে, একদম অন্যরকম খাবার। এবং একটি সিরিয়াস প্রশ্নে যদি আসলে যেতে চাই, এখন তো আমরা ঘরের কাজ করা বা রান্না করা এগুলোকে এখনও সেইভাবে ক্রেডিট দিই না আর কি, প্রফেশনের পর্যায়ে নিয়ে যায় না। এখন যারা রান্নাকে খুব ভালোবাসে, যারা আপনার মতো হতে চায় বা ভবিষ্যতে আসলেই রন্ধন শিল্পটাকে নিজের প্রফেশন হিসেবে গ্রহণ করতে চায়, সেই জন্য কী করতে হবে বা আমাদের দেশেও আসলে সেই নিয়ে কী উদ্যোগ গ্রহণ করা উচিত? আসলে আমি সবসময় সবাইকে বলি যে মানে ইউটিউব দেখে রান্না শেখায় ইটস ওকে, কিন্তু রান্না আসলে সত্যিকারের ভালো রান্না করতে হলে, রান্না সম্পর্কে জানতে হলে রান্নার স্কুলে যেতে হবে। এবং আরেকটা জিনিস কি, যে মানে যে কোনো কাজে বড় হতে গেলে শর্টকাট ওয়েতে বড় হওয়া যায় না। যার জন্য হচ্ছে কি মানে একজন মহিলা যদি একটা চ্যানেলে হয়তো একটা প্রোগ্রাম করলো, তারপরে দেখলো যে তার রান্নাগুলো জনপ্রিয় হলো না, সে ছেড়ে দিল, তাহলে কিন্তু সে আর ফিরে আসতে পারবে এই লাইনে। সে যদি লেগে থাকে যে না আমি করবো, মানে এটার মধ্যে এই যে রান্না দেখাচ্ছি আমি টিভিতে, আমি আরও আমার মানে উন্নতি করার চেষ্টা করব, ভালো ভালো রান্না দেব, সাজিয়ে গুছিয়ে দেখাবো। এবং আমার কাছে অনেক মানুষই আসে কিন্তু জানতে যে আপা আমি কিভাবে আপনার মতো হব। আমি নিজেকে বড় বলছি না, আমি সবাইকে ওই কথাটাই বলি যে আমার মতো হওয়া বা সিদ্দিকা আপার মতো হওয়া এটা হলো একটা মানে চর্চার ব্যাপার, সময় নিয়ে কাজ করতে হবে, তাই না? কাজ না করলে ছেড়ে দিলে সেটা করা যাবে না। আমি যেমন এতদিন ধরে কাজ করছি, এই রান্নার কাজই করছি, তাই না, অন্য কোনো কাজ আমি করি না। মানে এটা আমার নেশা পেশা দুইটাই। বাসায়ও কি 3 বেলার খাবার নিজে রান্না করা হয়? আসলে এখন তো মানে বাসায় রেগুলার রান্না করি আমি আমার ফ্যামিলির জন্যে, কারণ আমার ফ্যামিলি সবাই আমার রান্না পছন্দ করে, যার জন্য করি। এবং নিজের রান্না করা খাবার নিজের খেতে কেমন লাগে? নিজের যে খেতে মানে খুব যে ভালো লাগে এমন বলবো না, মানে খাই তো অবশ্যই নিজে যখন রান্না করি, তবে অন্য কেউ খাওয়ালেও ভালোই লাগে যে অন্যের রান্না, সেটা ভালো মন্দ যাই হোক আমার কাছে খুব একটা খারাপ লাগে না, কেন একই জনের রান্না এক এক রকম। শিল্পীরা তো সবসময় আসলে নিজেকে ইমপ্রুভ করতে চায়, যে একটু মজা হচ্ছে এর চেয়ে আরও বেশি মজা করতে চায়, এমন একটি চিন্তা নিশ্চয়ই থাকে। হ্যাঁ, মানে আমি সবসময় মানে কি যে কোনো খাবারই যখন রান্না করি চেষ্টা করি ওটা যেন খেতে অনেক ভালো হয় এবং দেখতে সুন্দর হয় আর পুষ্টিতে যেন ভরপুর থাকে। বাহ, কেকা ফেরদৌসী কার হাতের রান্না খেতে সবচেয়ে বেশি পছন্দ করে? আসলে আগে তো আমার মা তো এখন নেই পৃথিবীতে, আম্মার রান্না পছন্দ করতাম। মানে এখন আমার যেমন আমার নানি খুব ভালো রান্না করতেন, তা আমার জন্মের অনেক আগে আমার নানি পৃথিবী থেকে চলে গেছেন। তা আম্মার কাছে তো অনেক রান্না শিখেছি। তা মাঝে মাঝে আম্মা বলতেন যে কিছু রান্না খেয়ে বলতেন যে আমার নানির হাতের ছোঁয়া নাকি ওই রান্নার মধ্যে আমার মা পান। তো ওই কথা শুনলে আমার খুব ভালো লাগতো, যেন আমি তো কোনোদিন নানিকে দেখিনি, আম্মা কিছু খাবার খেয়ে বলতেন যে তার মায়ের হাতের রান্নার মতো মনে হচ্ছে আমার এই রান্না। আমরা কি তাহলে বলতে পারি এই গুণটা উত্তরাধিকার সূত্রে এসেছে? এখন আসলে আমার বাবাও খুব ভালো রান্না করতেন, আর আমার যেমন নিজের দেশ হলো বগুড়া, আমার দাদি খুব ভালো রান্না করতেন, আর আমার মার দেশ হলো বিক্রমপুর। তো বিক্রমপুর এবং বগুড়ায় দুই জায়গায় কিন্তু অনেক মজার মজার খাবার আছে। আবার আমার বিয়ের হওয়ার পর আমার শ্বশুরবাড়ি হলো চাঁদপুর, চাঁদপুরের ইলিশ মাছ, চাঁদপুরের পিঠা, এগুলো অনেক বিখ্যাত, যার জন্য এইসব জায়গা থেকেও কিন্তু আমি অনেক রান্না শিখেছি। এবং দেশের বিভিন্ন জায়গায় বা বিদেশেও যতবার গিয়েছেন সব জায়গা থেকেই হয়তো কিছু না কিছু নিয়ে এসেছেন। হ্যাঁ, যে কোনো খাবার দেখলে মানে এখন তো মানে যেমন আমরা ইউটিউবে সব কিছু পাই, আগে তো পেতাম না। আগে আমি কি করতাম, বিদেশে গেলে ওদের সুপার মার্কেটে যেতাম, যে দেখতাম ওরা কি খায়, কি বাজার করা যায়, ওগুলা দিয়ে এক্সপেরিমেন্ট করতাম।
বাহ, আপনি নানির কথা বলছিলেন, নানির পর আপনার, মায়ের পর আপনি, এখন আপনি আবার নিজের নাতনির কথাও বলছেন যে হ্যাঁ, আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই, তার হ্যাঁ। সম্পর্কে কি বলবেন? আমরা কি তাহলে আরেকজন কেকা ফেরদৌসী পেতে যাচ্ছি? তা জানি না, ও বড় হয়ে কি করবে, কারণ আমার মেয়ে তো আর রান্নার লাইনে আসেনি, আমার তো মেয়েও আছে তাই না, ছেলেও আছে, তো ওরা তো আর রান্নার লাইনে আসেনি। নাতনি আমার সাথে করে, ফেসবুকে মজা করে, ই করে। তার তার- নিশ্চয়ই খুব ভালো তার লাগে ভালো তাই লাগে করে। নাড়া দিতে, নাড়া দিবে, একটু রান্না করে আমার সাথে একটু হাত মিলিয়ে, তার ভালো লাগে। এখন আর একটু বড় হলে, মাত্র 6 বছর বয়স ওর, আর একটু বড় হলে ওর কি মনে হবে এটা আমি মানে এখন বুঝতে পারছি না। আপনি যখন একদম শুরুর কথাতে একবার গিয়েছিলাম আমরা, যে যখন শুরু করেছেন একদম প্রথমে, সেটা কত বছর আগে আসলে? আমি আসলে মানে টিভিতে রান্না শুরু করেছি 94-এ, আর অরিজিনালি মানে রান্না তো মানে স্কুলে গেছি ক্লাস 9-এ থাকতে, তারপর আমার আর্লি বিয়ে হয়েছে, প্রথমে ইউকেতে ছিলাম, তারপর ইউনাইটেড স্টেটে ছিলাম, ওখান থেকে ফের ওখানে অনেক রান্না শিখতে পেরেছি। এটা আমার একটা জীবনের একটা বড় পাওয়া, যে বাইরে অতগুলো বছর ছিলাম বলে ওই স্টুডেন্ট লাইফে তখন অনেক রান্না শিখতে পেরেছি। তারপরে দেশে আসার পরে এই রান্নার চর্চা শুরু করলাম। হ্যাঁ, তা আমার প্রথম আগে তো ক্যাসেট ছিল, এটা মনে হয় কারণ নাই, আমার মনে হয় এই উপমহাদেশেও কারণ নাই। আমার হলো গিয়ে 87 একটা রান্নার ক্যাসেট বেরিয়েছিল, ওটার একদিকে ছিল মোগলাই খাবার, আরেকদিকে ছিল চাইনিজ খাবার, এবং ওই ক্যাসেটটা যারা বের করেছিল ওই বছর, ওরা মানে প্রচুর বিক্রি করতে পেরেছিল। তখন তো ক্যাসেটের সময় ছিল। তারপরে ডিভিডির সময় আসলো, আমার রান্নার 12টা ডিভিডি বেরিয়েছে। এই যে ক্যাসেটের কথাটা আপনি বলছিলেন, তখন আসলে কিভাবে রান্নার অনুষ্ঠানটা ক্যাসেটে কিভাবে করে সম্প্রচার করা ক্যাসেটে হতো? রেকর্ডিং করে দিয়েছিলাম, বললাম যে CD তে একদিকে, মানুষ দেখতে হ্যাঁ পেত। মানে ওই ক্যাসেট না, ওইটা তো ক্যাসেট, ওটা শুধু শোনার। হ্যাঁ, ক্যাসেট প্লেয়ারে দিয়ে কানে শুনে রান্না করতো, যেহেতু একদিকে মোগলাই রান্না ছিল আর একদিকে চাইনিজ ছিল, যারা একদম রান্না পারতো না, একদম বেসিকভাবে সব রান্না দেওয়া ছিল, যার জন্য অনেক আমাকে বলেছে ওই সময় যে আমরা তো রান্না পারতাম না ম্যাডাম, এখন আপনার এই ক্যাসেটটা আমাদের যে কী উপকারে এসছে। আর ডিভিডি যখন আসতো ওটা তো ছবি সহ, তো তখন 12টা ডিভিডি বেরিয়েছে। এখন তো এগুলো কিছুই নাই, এখন এই যে সোশ্যাল মিডিয়াতেই রান্না চলছে, তাই না? তবে এই যে সেই সময় থেকে একদম শোনানো থেকে শুরু করে দেখানো, আপনি মানে এই যাত্রাটা আপনার কাছে কেমন লাগে? আপনি কখনো ভেবেছেন যে এত সহজ হবে সবকিছু? এত সহজ ছিল না, একদম। অনেক কঠিন ছিল, তাই না? আমার যখন বাচ্চারা ছোট ছিল, আমি প্রথম একবার রান্নার স্কুল দিয়ে রান্নার স্কুলটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার যখন ছেলে মেয়ে একটু বড় হলো, তখন আবার রান্নার স্কুল দিলাম, এবং আমার রান্নার স্কুলটার নাম ছিল কেকা ফেরদৌসী রান্নাঘর। রান্নার স্কুলটা খুবই ভালো চলতো, এবং আমার মনে হয় যে মানে পার্সোনালভাবে আমার রান্নার স্কুলে প্রথম আমি কার্ভিং শিখিয়েছি, বুঝছো? তখন এখানে কার্ভিং নাইফ কিছু পাওয়া যেত না, বাংলাদেশে ব্যাংকক থেকে এনে তারপরে স্কুলে দিতাম সবাইকে কাজ করার জন্যে। তো ওই সময় যে এইসব কাজ করেছি, মানে একদম যে খুব সহজ ছিল পথটা এমন না, অনেক কষ্ট করে কিন্তু এতখানি আসতে হয়েছে। এবং আপনার কি তখন মাথায় একটা চিন্তা বা ভয় ছিল যে রান্না তো আর কেউ আসলে করছে না, আপনি প্রথম করছেন, টেলিভিশনে ঘরের রান্নাটাকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসা কঠিন ছিল, কিন্তু এটা চিন্তা করতে আসলে কঠিন লাগে সেই সময়টাতে যখন আমরা ফিরে যাই, এখন হয়তো সহজ। হ্যাঁ, সেটাই। তখন আপনার কাছে কেমন লেগেছিল? কখনো মানে তখন ভেবেছিলেন যে? তবে শুরুর থেকে আমি মানে কি, অন্যান্য চ্যানেলে যে রান্না হয়, কাউকে আমি খারাপ বলছি না, সব চ্যানেলে অনেকেই অনেক ভালো রান্না করেন, কিন্তু আমার শুরুর থেকে একটা আছে যে মানে আমার ক্রোকারিজ, আমার চামিচটা, আমার ছুরিটা সব আনকমন হবে। হ্যাঁ, আমি একবার মানে কলকাতায় রান্না করতে গিয়েছিলাম, তো ওদের চ্যানেলের জন্যে মানে যা রান্না করব, রান্নার জিনিস এমনকি আমার চামিচটা পর্যন্ত সব আমি বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম। ওরা খুব অবাক হয়েছিল। আমি বলছি না ভাই, আমার নিজের জিনিস দিয়ে রান্না করতে, নিজের জিনিস দিয়ে সব কিছু পরিবেশন করতে, সব কিছু আমি পছন্দ করি। তো এইবারও আমাকে অনেকে প্রায়ই মানে ফেসবুকে লেখে বা আমার কাছে জানতে চায়, আপা আপনার ওই চামিচটা কোত্থেকে এনেছেন, এত সুন্দর চামিচ, আপনার ওই ডিশটা কোত্থেকে এনেছেন। তো এটা খেয়াল রাখি আমি সবসময়, মানে যে কোনো প্রোগ্রামে দেখবা যে আমি মানে কি ক্রোকারিজগুলো একটু আনকমন দেখানো, একদম অনেক দামি দামি হবে এমন আমি বলছি না, কিন্তু একটু আনকমন মানে জিনিসপত্রে পরিবেশন করার চেষ্টা করি, আপনার রুচির সাথে যেটা অ্যালাইন করে। হ্যাঁ, মানে আমার মানে কি, তবে আমি সবসময় সবাইকে বলি যে আপনার মেন কাজ হবে খাবারটা যেন সুস্বাদু হয়, কম খরচে হয় এবং পুষ্টিগুণে ভরপুর হয়, ডিশটা মেন না। কিন্তু আমি চেষ্টা করি যে এটা শো,
যার জন্য শোতে যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য নানান রকম ক্রোকারিজ ব্যবহার করি। এবং আপনি যখন রান্নাটা শুরু করেছিলেন তখন কিন্তু আসলে বাংলাদেশের ছেলেরা একটু রান্না বিমুখ ছিল, এত রান্না করতেন। এখন কিন্তু ছেলে মেয়ে সবাই সমান হ্যাঁ, তালে রান্না অনেকেই করছে। মানে, আর আপনি এখন ছেলেদের ব্যাপারে কি বলতে চান? মানে সোশ্যাল মিডিয়াতে এখন হ্যাঁ অনেক ছেলে দেখছে, আমার পরিচিত ছেলেরা অনেকে আছে যারা ভালো ভালো জব করতো, ওরা এখন জব ছেড়ে এই সোশ্যাল মিডিয়াতে রান্নার কাজ করছে এবং ভালো টাকা পয়সা রোজগার করছে বলেই করছে, তাই না? এখন যেহেতু টাকা পাচ্ছে সবাই, যার জন্যে অনেকেই মনে হয় কি এই প্রফেশনে ঢুকছে, কিন্তু ভালো আনকমন কিছু না দিলে তো মানুষ না দেখলে তো টাকা পয়সা পাবে না, একদম। তাই না? অনেকেই আছে খুব ভালো করছে ছেলেরা মেয়েদের সাথে সাথেও আজকাল। তবে এই যে রান্নার অনুষ্ঠানগুলো ছেলেদেরকে কতটুকু প্রভাবিত করছে, ঘরে মাকে বা তার স্ত্রীকে সাহায্য করতে, বা একটু পরিবারের পরিবেশটা আর একটু বেশি helpful আসলে করার আগেই জন্য? ছিল যে ছেলেরা ঘরে মানে অফিস থেকে এসে আর কিচ্ছু করতো না, এখন ওগুলো অনেকে একটু পাল্টেছে। ছেলেরাও অনেক মানে দাওয়াত দিলে সবাই বলে যে আমি হেল্প করি ওয়াইফকে, রান্না না করি অন্তত টেবিলটা গুছিয়ে দেই, খাবারটা এগিয়ে দিই, আগে যেগুলো করতো না। তার জন্য এগুলো মানে এই যে সোশ্যাল মিডিয়াতে আসলে মানে যেসব কাজ চলছে অনেক কিছু ভালো ফলও আছে, সব কিছুই খারাপ না। একদমই তাই। এবং আমি না শুরুতে আপনার জনপ্রিয়তার কথাটা বলছিলাম, যে যখন এখন তো আসলে ভাইরালের যুগ চলে এসেছে, এখন কেউ চাইলেই জনপ্রিয় হতে পারে, কিন্তু সেই সময় জনপ্রিয় হওয়াটা কিন্তু একটা আলাদা ব্যাপার ছিল, তাও রান্না করে। আপনি কিন্তু অভিনয় করছেন না, বা নাটক সিনেমা করে তো রাতারাতি জনপ্রিয় হওয়া যায়, কিন্তু রান্না করে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়, এবং এতদিন ধরে সেই জীবনটা যাপন করে এখন আপনার কেমন লাগে, এই ব্যাপারটা কেমন উপভোগ করেন? আসলে ওই মনে হয় যে মানে ওই যে সবাই বলে না যে নিজে কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়, তা আমার মনে হয় যে মানে অনেক কষ্ট করেছি, তবে এটা ঠিক যে মানে আমার বিয়ের আগে আমার ফ্যামিলি, আমার ভাই বোন বাবা মার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, বিয়ের পর আমার হাজব্যান্ডের কাছে সাপোর্ট পেয়েছি, তারপর ছেলেমেয়েরা যখন একটু বড় হয়েছে ওদের কাছে সাপোর্ট পেয়েছি, এখন আমার নাতি আছে, নাতির বয়স 14, নাতি তো বড় হয়ে গেছে, নাতির কাছে এখন সাপোর্ট পাই। আমাকে কালকেই জিজ্ঞেস করছিল যে এবার তুমি আপা করবে না, মনোহর ইফতার করবে না? বলে হ্যাঁ করেছি, তো ওগুলো নিয়ে কাজ করছি, আজকের থেকে মানে প্রথম রোজা থেকে যাবে। আপনার পরিবারের পুরুষ সদস্যরা রান্নার প্রতি কতটুকু আগ্রহী? রান্না কি রান্নার প্রতি কতটুকু আগ্রহী আপনার পরিবারের রান্না পুরুষ করে যেমন সদস্যরা? আমার মেয়ে রান্নার লাইনে আসলে, কিন্তু আমার মেয়ের রান্না ভালো। পুরুষ সদস্যদের কথা মানে বলতেছি। পুরুষ সদস্যরা যেমন আমার হাজবেন্ড মানে রান্না পারে কিন্তু করে না কখনো, তবে হেল্প করে বাইরে গেলে। হ্যাঁ, মানে আমার রান্না বিদেশে রেকর্ডিং করায় হেল্প করে, কাজে হেল্প করে, সেগুলা করে। অনেক অনেক ধন্যবাদ কেকা ফেরদৌসী আপনাকে। আমরা ভীম মনোহর ইফতার প্রতিদিন 5:30 চ্যানেল আইতে দেখব, সকল দর্শকদেরকেও সেই জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। দর্শক, আমরা রান্না নিয়ে কথা বলছিলাম, এবং কেকা ফেরদৌসী আমাদের প্রাণের একজন মানুষ, আমাদের প্রিয় মানুষ, যাকে ছাড়া আসলে আমরা রোজার কথা কল্পনা করতে পারি না। তার সাথে আমাদের প্রত্যেকটি রোজার বিকেল খুব সুন্দর কাটবে, রান্নায় কাটবে, সেই প্রত্যাশায় আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।